আজ আমরা ভ্রমণ করব সবচেয়ে কম খরচে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে। যে ভ্রমণে শুধুমাত্র শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানসমূহই থাকবে না, থাকবে আকর্ষণীয় এক ট্রেন ভ্রমণ। আর হ্যাঁ, এ যাত্রায় আমাদের যাওয়া আসার জন্য বাহন থাকবে ট্রেন, যেখানে আমরা দেখানোর চেষ্টা করব সর্বনিম্ন খরচে কিভাবে ঢাকা থেকে দিনে গিয়ে শ্রীমঙ্গল ঘুরে আবার ওই দিনে ঢাকায় ফিরে আসবেন। অর্থাৎ আজকের এই ভ্রমণটি ওই সমস্ত অভাগা মানুষদের জন্য যাদের শুক্রবার ছাড়া ছুটি নেই, আবার রাতে সফরও করতে চান না। তো চলুন শুরু করি আজকের ট্রিপ, ট্রেনে চেপে চায়ের রাজধানী শ্রীমঙ্গল। ও আচ্ছা, এই পাতা এইগুলা এই 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 ফল শ্রীমঙ্গলের যে আসল সৌন্দর্য সেখানে কিন্তু এখন আমরা কপালে যখন ভোগান্তি লেখা থাকে তখন এক ট্রেন আর এক ট্রেনে ওভারটেক করে। একটা আশ্চর্যকর বিষয় হচ্ছে লাউছড়ায় ঢোকার জন্য টিকিট প্রাইস অনেক অনেক বেশি, অনেক। ঘরে দু একদিন পাস করতে পারলে ভালো হতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে, এই যে। আর আমি অবশ্যই এখন ঠিক দাঁড়িয়ে আছি, আমার পিছে এটা আছে মাধবপুর লেক এখানে। আর যেহেতু শ্রীমঙ্গল চায়ের রাজধানী, আর চারিটার দিকে হচ্ছে চা গাছ আর চা গাছ, চা বাগানের মধ্যে। যা হোক, আজকে আমাদের একটা বিশেষ ট্রিপ, বিশেষ ডে ট্রিপ। অর্থাৎ একদিনের ভিতরে সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা-11টা এর মধ্যে একটা বিশাল ভ্রমণ আমরা করে ফেলবো আজকে, যেটা ঢাকা থেকে শুরু করব সকাল 6টা থেকে, এবং ঢাকাতে যে শেষ হবে রাত 10টা সাড়ে 10টার দিকে। এর ভিতরে আমরা শ্রীমঙ্গলের আশেপাশে অনেকগুলো জায়গা আমরা ভ্রমণ করব, সেই সাথে ট্রেন ভ্রমণ তো থাকবেই। আর আজকের এই ভ্রমণটি তাদের জন্য উৎসর্গ করছি যারা আমার মতো হতভাগা বেসরকারি চাকরিজীবী, যাদের শুক্রবার ছাড়া আর কোনো দিন ছুটি নেই। ক্যালেন্ডারে যে লাল কালিতে অন্যান্য যে ছুটিগুলো থাকে সেগুলোও তারা পায় না, শুধু ওই একদিন শুক্রবার সেটা হয়তো পায়। আর আরেকটি বিষয়, আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন বেরিয়ে পড়ি আজকের ভ্রমণে। আজকে চায়ের রাজধানী শ্রীমঙ্গল ভ্রমণ, সাথে ট্রেন ভ্রমণ। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এই যে। আর আজকে আমরা ভ্রমণ করব বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে। আর আজকে আমাদের এ যাত্রায় ট্রেন ভ্রমণ হচ্ছে পারাবাত এক্সপ্রেস, যেটি ঢাকা থেকে ছেড়ে আসবে সকাল 6:30টার সময়, এবং শ্রীমঙ্গলে যেয়ে তার পৌঁছানোর কথা 10টা32 এবং এই পারাবাত এক্সপ্রেস কিন্তু ঢাকা থেকে সকাল 6:30টার সময় ছেড়ে দুপুর 1টার সময় যে পৌঁছায় সিলেটে। এক্ষেত্রে তার সময় লাগে 6.5 ঘন্টা। আর ঢাকা থেকে শ্রীমঙ্গল পৌঁছাইতে এই পারাবাত এক্সপ্রেসের সময় লাগে 4 ঘন্টা। ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব 208 কিলোমিটার এবং ঢাকা থেকে সিলেটের দূরত্ব 297 কিলোমিটার। আর এই পারাবাত এক্সপ্রেসের কোড নাম্বার 709 এবং 710, এবং এই পারাবাত এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার। যাই হোক, চলে যাচ্ছে ধূমকেতু এক্সপ্রেস, এটি যাচ্ছে ঢাকা থেকে রাজশাহীতে। তো যাই হোক, আজকের এই ভ্রমণের, আজকের এই ট্রিপের একটি বিশেষ উদ্দেশ্য আছে। আজকে সকাল, অর্থাৎ এখন তো বাজে 6:38, 6:30। এই এখন থেকে আমাদের যাত্রা শুরু হয়ে যাবে। এখন থেকে আমরা চলে যাব শ্রীমঙ্গলে, সেখানে আমরা সাইট সিং করে আবার চলে আসব ঢাকাতে। আবার কালকে শনিবারে আমরা সকালে অফিস করব, আবার রাতেও একটা ভালো ঘুম হবে। অর্থাৎ রাতে মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে আমরা ঢাকায় থাকবো। তো সেই সমস্ত হতভাগ্য মানুষদের জন্য আমাদের আজকের এই ভ্রমণ। তো যাই হোক, আজকের এই ভ্রমণটি শুধুই শ্রীমঙ্গল সাইট সিং না, সেই সাথে ট্রেন ভ্রমণই। আমরা আজকে এই পারাবাত এক্সপ্রেসে যাব, আবার সন্ধ্যায় কিন্তু পারাবাত এক্সপ্রেসে ফিরে আসবো ঢাকাতে। আজকের এই ভ্রমণটি মূলত একেবারে বাজেট ট্যুর, অর্থাৎ সর্বনিম্ন কত কম খরচে আজকে ভ্রমণ করা যায় সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এভাবে আপনারাও ভ্রমণ করবেন আমার সাথে। ট্রেনে যাতায়াত করলে একটা সুবিধা, ট্রেনের ভাড়া 275 টাকা ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত, আর বাসের ভাড়া 550 টাকার উপরে। অর্থাৎ আপনার বাসে একবার যাওয়ার যে ভাড়া, তা দিয়ে আপনার যাওয়া আসা হয়ে যাবে ট্রেনে। তীব্র গতিতে আমাদের পারাবাত এক্সপ্রেস আসতেছে। এখন বাজে 7:01, মানে 10 মিনিট লেট। 2900 সিরিজের লোক নিয়ে যাচ্ছে আমাদের পারাবাত এক্সপ্রেস। এটা চাইনিজ, এটা
এটা মানে ইন্দোনেশিয়ান কোচ, বিভিন্ন ধরনের কোচ নিয়ে চলতেছে। এটা ইঞ্জিন রুম। টঙ্গী রেলওয়ে স্টেশন। যাই হোক, অবশেষে আমরা ট্রেনের সিটে এসে বসতে পেরেছি। ট্রেনের চাপ একটু বেশি, সকালবেলায় সিলেটের দিকে এটাই মনে হয় প্রথম ট্রেন, তার কারণে চাপ একটু বেশিই থাকে আর কি এই ট্রেনের উপরে। আর এই লাইনটা চলে গেছে কিন্তু বঙ্গবন্ধু সেতুর দিকে বা ময়মনসিংহের দিকে এই লাইনটা। আর বর্তমানে ট্রেনের অবস্থা এরকম। যাই হোক, চলুন ট্রেন ভ্রমণ করতে থাকি। যাই হোক, স্পিড ওই পাওয়া গেল 72-73 এরকম। এটা যেহেতু 2900 লোক, এই কারণে এর স্পিড ঠিক ওই 3000-এর মতো আশা করা যাবে না, 80-র মতো। তো মাঝে মাঝে এটা উঠায়, 80-র মতো উঠাইতে পারে এগুলা। এখন 71-এর মতো চলতেছে, সেই হিসেবে ভালো। আর পিছনে যেন গেন্দা হয়েছে, এক মহিলা চিল্লাচিল্লি করতেছে। নরসিংদী রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু আমাদের কোনো যাত্রা বিরতি নেই, একেবারে থ্রু পাস হয়ে যাচ্ছে। নরসিংদী। আচ্ছা, আমরা এখন ভৈরব বাজার জংশনে প্রবেশ করছি। আর এই লাইনটাই মূলত এলো কিশোরগঞ্জ থেকে। এই যে এখন বাজে 8:20। যাই হোক, আমরা পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের দ্বিতীয় যাত্রা বিরতি। এটি হচ্ছে ভৈরব বাজার জংশন। এখানে আসার কথা ছিল 8:03 আর আমরা এখন এসে পৌঁছেছি 8:20, অর্থাৎ 17 মিনিট লেট। আর ঢাকা থেকে এই ভৈরব বাজার জংশনের দূরত্ব 87 কিলোমিটার। আর দেখুন এখানে কলা বিক্রি করতেছে। ও চাচা, কলা কত করে? 20 টাকা হালি, তাহলে দেন। আর এই ভৈরব বাজার জংশনে প্রচুর লোকজন, প্রচুর। এটা খুঁজতে মতো কিশোরগঞ্জ থেকে এলো, ঢাকাতে যাবে। এটা 11 সিন্ধু প্রভাতী মেবি এই ট্রেনটা। প্রচুর লোকজন, প্রচুর। এটা সোনার বাংলা এক্সপ্রেস, যেটা আমাদের ওভারটেক করলো। কপালে যখন ভোগান্তি লেখা থাকে তখন এক ট্রেন আর এক ট্রেনের ওভারটেক করে। এটা সোনার বাংলা নন স্টপ, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে, আমাদের ওভারটেক করলো। এই যে গেলগা, এই জন্য এতক্ষণ দাঁড়ায় আছে। আমি অবশেষে 26 মিনিট এখানে দাঁড়িয়েছিল। 26 মিনিট দাঁড়িয়ে থাকার পর এখন ট্রেন ছাড়লো এই ভৈরব জংশন থেকে। আর ওই সাইডেরটা তো এখনো দাঁড়ায়েই আছে। এই যে কবে যাবে আল্লাহ জানে। মেঘনা নদী। ওইটা হচ্ছে সড়ক সেতু। বিশাল পার্ক। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। যাই হোক, আমরা এখন পৌঁছে গেলাম ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। এখানে আমাদের আসার কথা ছিল 8:26 মিনিটে, আর আমরা এখন এসে পৌঁছালাম 9:07 অর্থাৎ 41 মিনিট লেট। আর ঢাকা থেকে এই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 104 কিলোমিটার। ভাবা যায় 41 মিনিট লেট বলা যায়। আর এই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের অধিকাংশ মানুষই নেমে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এই যে আমাদের ট্রেনের বাস, সামনে লোকও চলে গেল।
সামনে তিতাস ব্রিজ আর তিতাস নদী, ওটা আমরা দেখার চেষ্টা করব। চলুন সামনেই যাবে। এই যে তিতাস, এটা কিন্তু সড়ক ছিল। 4টা 5টা 6টা 7টা 8টা 9টা অনেকটা 10টা, আর পিছে 11 12 13 14 17টা, টোটাল 17টা কোচ স্কিম। আজমপুর, এই যে আজমপুর রেলওয়ে স্টেশন। যাই হোক, পৌঁছে গেলাম আমরা আজমপুর রেলওয়ে স্টেশন। এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলারই একটি রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের আসার কথা ছিল 8:50, আর এখন বাজে 9:35, অর্থাৎ 45 মিনিট লেট। আর ঢাকা থেকে আজমপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 123 কিলোমিটার। ট্রেন ঢুকতেছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। এটা কিন্তু ওই সাইডে, ডান সাইডে। আমি তো বাম সাইডে বসে আছি। যা হোক, প্রথমবারের মতো কোনো একটি রেলওয়ে স্টেশনে এসে নামলাম। এটা হচ্ছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। এটা পড়ছে হবিগঞ্জ জেলার মধ্যে। এখানে আমাদের আসার কথা ছিল 9:30 মিনিটে, আর এখন বাজে 10:23, প্রায় 53 মিনিট লেট। 53 মিনিট লেট নিয়ে আমরা এখন নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। আর ঢাকা থেকে এখানে দূরত্ব 160 কিলোমিটার। এই যে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল। এটা কি নোয়াপাড়া না নয়াপাড়া না কি? নোয়াপাড়া, নয়াপাড়া না। ও, আমি তো ভাবতেছি নয়াপাড়া মনে হয়ে যায় নাম। কই যাবেন? শায়েস্তাগঞ্জের পরে, এর পরেরটাই, মানে এর পরেই থামবে আর কি। ট্রেনে গেলে কতক্ষণ লাগে? 10-15 মিনিট শায়েস্তাগঞ্জ। আর বাসে গেলে 1-2 ঘন্টা। ও ঘুরে ঘুরে যায় মনে হয় না? এটাই ভালো তাহলে। তো চলুন, বিশাল একটা লেট নিয়ে আমরা যেতে থাকি। আরে নোয়াপাড়া পার হওয়ার পরে ট্রেনের অবস্থা এরকম। এখন মোটামুটি খালি, খুব বেশি লোক। এই পেয়ারা কত? 5 টাকা। 5 টাকার পেয়ারা, একটা পিস 5 টাকা করে। আরে ভাববো না, মিষ্টি আছে। এই যে পড়া গেছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন। যাই হোক, পৌঁছে গেলাম আমরা শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে। এটা পড়ছে ওই হবিগঞ্জ জেলার মধ্যেই। এখানে আমাদের আসার কথা ছিল 9:52 মিনিটে, আর এখন বাজে 10:50, অর্থাৎ 58 মিনিট লেট। আর ঢাকা থেকে এই শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের দূরত্ব 178 কিলোমিটার। শায়েস্তাগঞ্জ জংশন। এই হচ্ছে এক্সিট, এটাও এক্সিট। শায়েস্তাগঞ্জ বাগানের এরিয়া শুরু হয়ে গেল। এখন মানে আমরা মৌলভীবাজার জেলার মধ্যে ঢুকে গেছি। একবারে প্রথম চা বাগানটাই ধরা পড়ে। এটা রাবার বাগান, এগুলো সব। এই যে আমাদের ট্রেন বিশাল বাঁকিয়ে যাচ্ছে। খুব বেশি জোরে যাচ্ছে না, আস্তে আস্তে। ঘরে 2-1 দিন পাস করতে পারলে ভালো হইতো। আর এটা লেবু বাগান, লেবু গাছ থেকে লোক, বিভিন্ন লোকজন লেবু উঠাচ্ছে। আর এই যে চা বাগান। দুপারি তো প্রচুর ধরছে মনে হচ্ছে। আর আমার মনে হয় প্রত্যেকেরই এই সিলেট রুটে একবার ট্রেন ভ্রমণ করা উচিত, বিশেষ করে শায়েস্তাগঞ্জ থেকে সিলেট রুট।
খুব অসাধারণ জায়গা। কি বলেন ভাই, ভালো জায়গা না? আপনি তো এই এলাকার লোকজন, আপনার তো ভালো লাগার কথাই না? অবশ্যই আপনারা চেষ্টা করবেন অন্তত পক্ষে দিনের বেলায় যে ট্রেনগুলো যায় সেই ট্রেনে ভ্রমণ করতে। এই ঢাকা থেকে আসলে পারাবাদ, চট্টগ্রাম থেকে আসলে পাহাড়িকা, এইগুলো দিয়ে ভ্রমণ করার চেষ্টা করবেন। চা বাগান আর চা বাগান। একটা বিষয় জানেন, সারা বাংলাদেশে প্রায় চা বাগান আছে 163টা। তার ভিতরে শুধু শ্রীমঙ্গল উপজেলায় আছে 40টা চা বাগান। মানে এই জন্যই শ্রীমঙ্গলকে কিন্তু চায়ের রাজধানী বলা হয়। এই যে দেখুন, বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত এই শ্রীমঙ্গলকে। এখন বাজে 11:38। শ্রীমঙ্গল যাই হোক, অবশেষে আমরা 5 ঘন্টা সময় নিয়ে, মানে 1 ঘন্টা লেট নিয়ে, 4 ঘন্টা লাগার কথা ছিল, সেখানে লাগলো 5 ঘন্টা। সেই 1 ঘন্টা সময় বেশি নিয়ে আমরা 208 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন পৌঁছালাম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। এখন আমাদের শুরু হবে মূলত শ্রীমঙ্গলের আশেপাশের জায়গাগুলো ভ্রমণ করা এবং আপনাদেরকেও দেখানো। যাই হোক, আমরা এখন স্টেশন থেকে বের হব, তারপর একটা সিএনজি ভাড়া করব, তারপর শ্রীমঙ্গলের যে উল্লেখযোগ্য জায়গাগুলো ওগুলো আমরা ভ্রমণ করব। চলো। এই যে শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশনের বাইরে এমনটা আর কি। এই হচ্ছে স্টেশন। আপনারা যদি এই 2-3 জন আসেন তাহলে এখান থেকে একটা সিএনজি নিতে হবে, আর যদি বেশি আসেন তখন হচ্ছে এই গাড়িগুলো, এই জিপগুলো নিতে হবে। যাই হোক, আমরা সকাল থেকে কিছু খাইনি, আগে একটু নাস্তা করে নিই, তারপর একটা সিএনজি ঠিক করে আমরা শ্রীমঙ্গলের আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখব। যাই হোক, আমরা একটা অটো ঠিক করে নিলাম। এই যে আমাদের অটো মামা। মামার নাম কি? মোহাম্মদ মহসিন মিয়া। বিয়ে করছো? দেখ, কয়টা বাচ্চা কাচ্চা? বলো কি, তোমার দেখলে কিন্তু তা মনে হয় না, তোমার যে বডি ফিগার তাতে তোমার একটা বাচ্চা। তো আমরা ভাড়া নিলাম ওনার কাছ থেকে। ওনার নাম্বার হচ্ছে এই যে গাড়ির নাম্বার এখানে দেওয়া আছে। ভালো মানুষ, ভদ্র মানুষ, এই নাম্বার থাকলো। আমরা ভাড়া করছি 800 টাকা দিয়ে, 4 জন। সবগুলা স্পটই উনি ঘোরাবে। এখন তো বাজে 12:26, ওই 5:30 পর্যন্ত 5 ঘন্টা। তো আমাদের প্রথম স্পটটা হচ্ছে এই যে শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন, যেটা এখানে হচ্ছে বদ্ধভূমি বলে সেই জায়গাটা। এর মধ্যে আমরা এখন ঢুকবো আর কি। সীমান্ত 71, এর ভিতরটা এরকম। আর এই ক্যান্টিনও আছে এর ভিতরে। 10 লেয়ার চা 100 টাকা, 8 লেয়ার চা 80 টাকা। বদ্ধভূমি জায়গাটা। এই যে এখানে একটা ঝিরি বয়ে আসতেছে এখান থেকে, খুব সুন্দর এই ঝিরিটা। এই যে ঝিরিটা দিক দিয়ে চলে গেছে, ঝিরিটা কিন্তু অনেক সুন্দর, একটা হ্যাপিনেস ভাব আর কি। আচ্ছা, এখানে একটা মোরাল আছে, মোরালটা একটু দেখাই। আমার একটু কাছে একটু কনফিউজ আর কি, এটা কী ধরনের মোরাল, কিনা কেন এমন লাগছে। এই যে এইদিকের অংশটা একটু বেশি মতন আর কি, মানে খুব সুন্দর হাঁটু তৈরি করছে এই জায়গাটা। আর মানে খুব বলিষ্ঠ লোক বানানো আর কি, এটা একেবারে বক্সার ভাইয়ের মতো আর কি। যে সমস্ত লোকজনের এখানে রাখা আছে তাদেরই নাম এখানে, শহীদদের, এই বদ্ধভূমিতে। আর এটা বাইরের কাঠামোটা এরকম। এদিন আমরা শ্রীমঙ্গলে নামার পরে সকালের নাস্তা করেছিলাম 40 টাকা দিয়ে, এবং অজ্ঞাত এক কারণে সিএনজি ভাড়া না করে আমরা ভাড়া করেছিলাম অটো ইজি বাইক। আমি আপনাদের রেফার করব, অবশ্যই আপনারা সিএনজি ভাড়া করবেন, তাহলে আরও দ্রুত গতিতে আরও অনেক জায়গায় আপনারা পৌঁছাইতে পারবেন এবং তুলনামূলকভাবে বেশি স্পট ঘোরাঘুরি করতে পারবেন। রাবার বাগান। ও আচ্ছা, এই রাবার বাগান, এটা শ্রীমঙ্গলের সব থেকে বড় রাবার বাগান যেখানে আমরা এলাম আর কি। বিশাল রাবার বাগান। এখানেও আপনারা একটু আসবেন, কিছু সময় কাটাবেন এখানে এসেও, ভালো লাগবে। আর রাবার কিভাবে নেওয়া হয় এটা তো জানেন নাকি? এই যে দেখেন,
রাবার গাছকে কর্তন করে তারপর রাবার নেওয়া হয়। এই যে এখানটা কাটা হয়েছে, এখানে এই যে রাবার আসতেছে, এসে এইভাবে যে ওই যে ওইখানে পড়বে। সামনে চা বাগান, এটার মধ্যে পুরোটাই রাবার বাগান। এদিক দিয়ে চলে গেছে রাবার বাগানটা, আর এই যে অবস্থা উপরে, আর ওই যে সেই রাস্তাটা। এটা টি রিসোর্ট মিউজিয়াম, ব্রিটিশ কারিগরের নাম ছিল। এই যে এটা হচ্ছে টি রিসোর্ট মিউজিয়াম। এখন নাকি বন্ধ, নামাজ পড়তে গেছে তো শুক্রবার আজকে, তো চাচা একটু ট্রাই করতেছে যে একটু আমাদের ঢোকানো যায় কিনা, যে চাচা দৌড়াই গেল আর কি। টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম। যাই হোক, এবার আমাদের এই টি মিউজিয়াম দেখা হলো না, ভবিষ্যতে কোনো এক সময় দেখব, আশা রাখি। শ্রীমঙ্গল মানে চা বাগান আর চা বাগান। আমরা পৌঁছে গেলাম। ভাই টিকিট কত করে? 115 115 টাকা মূল্য প্রাইস। এলাম তো আমি তো খুঁজে এলাম, আমার লোকও গেছে 40 জন ভিতরে। একটা আশ্চর্যকর বিষয় হচ্ছে লাউছড়ায় ঢোকার জন্য টিকিট প্রাইস অনেক অনেক বেশি, অনেক। আচ্ছা, তার আগে একটু লাউছড়ার প্রথম যে ভিউটা সেটা একটু দেখুন। এই হচ্ছে পথ, দুই দিক দিয়ে বড় বড় সারি সারি গাছ আছে, আর আর আমরা ঢুকলাম কিন্তু এই দিক থেকে। এই যে গেট, এই যে বানর সব লাফালাফি করতেছে ওখানে। আচ্ছা, এখন বলি টিকিট। এই হচ্ছে টিকিট। 12 বছরের ঊর্ধ্বে প্রতিজন 100 টাকা, আর 12 বছরের নিচে খুব সম্ভবত 50 টাকা করে আমি দেখলাম, আর তার সাথে 15 টাকা করে ভ্যাট। আমার মনে হয় এটা একটা ভয়ঙ্কর দাম, 115 টাকা হওয়াই উচিত, 50 টাকার বেশি হওয়ার কথা না। এটা যা হোক, কি আর করা, এই টাকা তো ওরা নিচ্ছে না, সরকারি খাতে জমা হচ্ছে। এই লাউছড়া উদ্যান যেটা, এটার উন্নয়ন কাজে ব্যবহার হচ্ছে। লাউছড়ার সব থেকে সুন্দর যে জায়গাটা সেটা হচ্ছে এইটা, এই যে আমরা এখন যেখানে আসি, এই যে এই জায়গাটা, এই সে ট্রেন লাইন। এই সিনেমাটা 1955 সালে মুক্তি পায়, আর 1956 সালে ইংরেজি মুক্তি পায়। শুটিং হয় 1955 সালে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80s ডে, এই নামে কিন্তু দুইটা সিনেমা আছে। একটা আছে জ্যাকি চান যেটা করছে, ওইটা না, জ্যাকি চানের আগেরটা আর কি, 1955 সালে যেটা, এই সিনেমাটা। আর এইটা হচ্ছে হুমায়ুন চলচ্চিত্র আমার আছে জল, এখানে শুটিং হয়েছিল। শুটিং হচ্ছে লাউছড়া জাতীয় উদ্যান, শুটিং সাল 2008। এ হচ্ছে লাউছড়া জাতীয় উদ্যানের পরিস্থিতি। আয়তন 1250 হেক্টর, জাতীয় উদ্যান ঘোষণা তারিখ 7ই জুলাই 1996। আচ্ছা, লাউছড়া উদ্যানে ঘুরতে ঘুরতে একটি গাছ দেখলাম, এটা নাকি পুরো পৃথিবীর মধ্যে খুব শক্তিশালী, শক্ত কাঠ, এতটাই শক্ত যে এটার মধ্যে কাঠ ঠুকরা বলেন বা উই পোকা বলেন, এরা কেউ কিছু করতে পারে না এই গাছটারে। শুধু তাই না, এই গাছের কাঠ যদি কোনো কাঠ মিস্ত্রিকে দেওয়া হয়, সেও সালাম ঠুকে যে না, এই কাঠে কাজ করা সম্ভব না। গাছে কিন্তু উই ধরছে, এই যে কিন্তু সে কিছু করতে পারেনি। মাধবপুর লেকে আমরা প্রবেশ করলাম, লেকে একটু দূরে, ওই যে ওইখানটায় আর কি, ওই যে জায়গাটা আছে। তো এখানে মূলত আমাদের 20 টাকা দিতে হলো ওই অটোর জন্য, ওইটাই টিকিট, আর এক্সট্রা কোনো টিকিট লাগলো না। ওই 20 টাকা অটোর জন্য দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। আর চাঁদের গাড়িগুলো নাকি 50 টাকা, যত লোকই থাকুক, সেটা 8 জন 10 জন যাই থাকুক, 50 টাকা।
একটা বড় চা গাছ, এটা নাকি হচ্ছে মাদার চা গাছ আর কি, এরা ফল হয়, ফল থেকে চারা হয়ে গাছ হয়। আর এইখানে যেটা, এটা কলম চা গাছ আর কি। এইটাতে ফলন বেশি, কিন্তু এই গাছ নাকি দুর্বল। আর এইটাতে তুলনামূলকভাবে ফলন কম হয়, কিন্তু এই গাছ খুব মজবুত, খুব শক্ত। এই যে দেখুন কত বড় চা গাছ, এখানে সব বড় বড়। এই যে, অর্থাৎ আমি যদি এই গাছটার পাশে দাঁড়াই তাহলে কেমন দেখায় দেখুন। এই আমি দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে চা গাছ। আর এখানে গাছের ফল, ওয়াও, এই 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 ফল চা গাছ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা পানিতে রাখলে তারপর চাষে গাছ ছেড়ে দিবে। 120 টাকা ছিল, এখন করছে 170 টাকা। আর তোমরা যে জায়গাতে থাকো ও জায়গা কাদের? কোম্পানিতে ভাড়া দেওয়া লাগে? ওর ভাড়া দেওয়া লাগে স্যার, মাসে এখন 30 দিনে স্যার দিন 10 টাকা করে মাসে স্যার। কি ও বাড়িরও ভাড়া দেওয়া লাগে? বাড়ির ভাড়া দেওয়া লাগে স্যার। এই যে চা উঠাচ্ছে এখানে, এই যে এই যে সবুজ পাতা। ও আচ্ছা, এই পাতা, এইগুলা। হ্যাঁ, কয় কেজি উঠান? 23 কেজি, 170 টাকা। তার বেশি উঠাইতে পারেন? তখন কত দেয়? প্রতি কেজি 5 টাকা। 23 কেজি পরে কি একটা মানবতার জীবন, চিন্তা করুন। 23 কেজি ওই যে পাতাগুলো আমি একটা উঠালাম, খুবই হালকা। এটা 23 কেজি উঠাইতে পারলে 170 টাকা, আর পরবর্তী প্রতি কেজির জন্য 5 টাকা করে পাবে 23 কেজির পরে। তারপরে মাসে ওনারা পাচ্ছে 5100 টাকা। আচ্ছা, এই হচ্ছে মাধবপুর লেক। এই যে প্রথম ভিউ, এটা লোকজন গোসল করতেছে। এই এসে এই আর এদিকটা এরকম। আমরা দাঁড়িয়ে আছি মাধবপুর লেকের পাশে যে পাহাড়টা, সেটার উপরে। এই যে নিচে লেক, আর আমরা তো দাঁড়িয়ে আছি এখানে। আর এই যে সামনে, এগুলা ভারতের ত্রিপুরার পাহাড়গুলো। মনে হচ্ছে খুব কাছে, মনে হচ্ছে এখান থেকে আমি হেঁটে গেলে মনে হয় ঘন্টাখানি লাগতে পারে, কিন্তু আসলে তা না, আসলে অনেক দূরেই হবে। আর পাহাড়গুলো অনেক উঁচা উঁচা। এই যে মাধবপুর লেকের অপোজিট সাইড এটা, সবাই চা পাতা তুলতেছে, এখন আমি চা পাতা তোলার সময়। আর এই যে লেকটাই দিকে, শ্রীমঙ্গলের যে আসল সৌন্দর্য, সেখানে কিন্তু এখন আমরা, এই যে দেখুন দুই ধারে চা বাগানের টিলা, মাঝখানে আমরা হেঁটে যাচ্ছি। এই যে এদিকে যে থরে 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 চা বাগান, এই রাস্তা, এদিকে আবার টিলা, টিলার ওই সাইডে চা বাগান। এখানে অবশ্য বাঁশ গাছ টাছ হয়েছে। শ্রীমঙ্গলের আসল যে সৌন্দর্য, সেটা কিন্তু এখানে। এখানে আপনারা একটু বেশি সময় স্টে করবেন, ওই দিকগুলোতে একটু অল্প অল্প সময় ছেড়ে দিয়ে এখানে বেশি সময়টা কাটানোর চেষ্টা করবেন। খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। মানে চারিদিকটা মনে হচ্ছে কি শিল্পীর তুলি দিয়ে আঁকানো, খাঁচে খাঁচে ভাজে ভাজে চা বাগানগুলো উপরে উঠে গেছে। অস্থির অস্থির সৌন্দর্য, অসম থালা যেটারে বলে আর কি। ওই যে ওনারা দুইজন ওখানে চা পাতা উঠাচ্ছে, সেই চা পাতা এই যে এইখানে রাখতেছে, এইভাবে রাখে ওনারা চা পাতাগুলো। এই যে এইগুলা, এইসব চা পাতা, এর মধ্যে চা পাতা রাখছে। পরে এইগুলো ওনারা ওজন করবে, ওজন করে ওনাদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করবে এই চাগুলা। তো ওই সেই হিসাব একই, পার ডে 23 কেজি, ন্যূনতম 23 কেজি পার ডে উঠানোর পরে 170 টাকা। তারপরে যেগুলো পাবে প্রতি কেজি 5 টাকা করে। আচ্ছা, চা বাগানে তো এলাম, চা গাছ অনেক দেখলাম, তা চা খাবো না? এই গাছ থেকে চা তুলে চা খাবো না? অবশ্যই খাবো। এই যে দেখুন, ধরুন এইটাই নিলাম আমি। এই যে
তিতা, প্রচণ্ড তিতা, প্রচণ্ড তিতা, প্রচণ্ড তিতা। আর চা পাতা কিন্তু এভাবে কেউ খায় না। এই পাতা কিন্তু যথেষ্ট পরিমাণ রিফাইনিং করা হয়, এরপর বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকরণ করার পরে চা তৈরি হয়, তারপর আমরা যেটা খাই। এভাবে সরাসরি পাতা কেউ খায় না, গরু ছাগলেও খাচ্ছে না। এখানে এত গরু ছাগল চলাচল করছে কিন্তু কেউ খাচ্ছে না, এত তিতা। কোনো বাগানে বেড়া নেই, তার মানে কি গরু ছাগল এটা খায় না, মানুষও খায় না। আমি একটু খেয়ে দেখালাম, অত্যন্ত তিতা, অত্যন্ত তিতা। চায়ের রাজধানী শ্রীমঙ্গল যাবেন আর বাড়ির জন্য চা কিনবেন না তা তো হবে না। এখান থেকেই মূলত শ্রীমঙ্গলের অথেন্টিক চা আপনারা পেয়ে যাবেন। পড়ন্ত বিকেলে আপনারা অবশ্যই যাবেন আদি নীলকণ্ঠ টি কেবিনে, যেখানে অথেন্টিক 7 রঙের চা পেয়ে যাবেন। বিকালে এখানে কিছুটা সময় আপনারা কাটাতে পারেন। যাই হোক, আমাদের শ্রীমঙ্গল চায়ের রাজধানী ঘোরাঘুরি শেষ। এখন আমরা পারাবাত এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছি। এটা দিয়ে আমরা ঢাকায় ফিরে যাব, যেটা দিয়ে আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গল আসছিলাম। এক্ষুনি ট্রেন আসার কথা, ফাইনাল ঘন্টা পড়ে গেছে। এখন বাজে কয়টা? 5:44, 5:45 নাকি আসার কথা, অর্থাৎ আর 1 মিনিট আছে। এখন দেখা যাক, পারাবাত আসুক, আবার একটু ট্রেন ভ্রমণ হবে। যাই হোক, আমাদের পারাবাত এক্সপ্রেস এই যে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। এই যে নেমে দাঁড়ায়। ছেড়ে দিল শ্রীমঙ্গল থেকে। উঠে পড়েন তাড়াতাড়ি, ওরা উঠছে। শ্রীমঙ্গল থেকে মোটামুটি 24 মিনিটের মতো লেট আছে। এখন বাজে 6:02। এখান থেকে ছাড়ার কথা ছিল 5:38-এ শ্রীমঙ্গল। আর ট্রেন এখন বেশ ফাঁকাই। আচ্ছা, সিলেট থেকে ট্রেনে ছাড়ার কথা ছিল বিকাল 3:30 মিনিটে এবং ঢাকাতে যে তার পৌঁছানোর কথা 10:15 মিনিটে। এখন দেখা যাক আমরা রাত 10:15 মিনিটে ঢাকায় পৌঁছাইতে পারি কিনা আর কি। আমরা কিন্তু এখন শ্রীমঙ্গলের যে চা বাগান এটার মধ্যে দিয়েই যাচ্ছি, আর ঠান্ডা বাতাস লাগছে গায়ে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ট্রেন কিন্তু বিশাল কাঠ, এই যে অন্ধকারে তো আর অতটা দেখা যাচ্ছে না। ছেড়ে দিল এই শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। এখানে আসার কথা ছিল 6:22-এ, ওই 18 মিনিট লেট আছে, 7 মিনিটকে কভার করে ফেলছে। আর সিলেট থেকে এখানে দূরত্ব 119 কিলোমিটার। পার করছি আমরা নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। আর এখানে আবার একটু দেরি হয়ে গেল, ওই 23-24 মিনিটের মতো লেট হয়ে গেল। আর এখানে আসার কথা ছিল আসলে 6:45-এ, কিন্তু আমরা এসে পৌঁছালাম 7:08 বা 9 থেকে এরকম। আর সিলেট থেকে এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 137 কিলোমিটার। তো চলো, সামনে আজমপুর রেলওয়ে স্টেশন। আরে পড়ে যাচ্ছিল লোকটা। যাই হোক, আমরা 26 মিনিট বিলম্ব নিয়ে আজমপুর রেলওয়ে স্টেশন পার করছি। আর সিলেট থেকে এই আজমপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 174 কিলোমিটার। চলুন দেখি, লেট বাড়তে বাড়তে কোথায় যেয়ে দাঁড়ায় আর কখন আমরা ঢাকাতে ঢুকি, ঢাকাতে পৌঁছাই। চলুন। যাই হোক, 23 মিনিট লেট নিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ক্রস করছি। আর সিলেট থেকে এই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 193 কিলোমিটার। আর যে ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কোনো আন্তনগর ট্রেন থামলে সেটার অবস্থা তাই আর কি। এটাও সেক্ষেত্রে কোনো অংশে কম না। ওই দিক থেকে বেশ ভালোই, পরিবেশটা ভালোই ছিল, ফাঁকাই আসতেছিলাম। এখনকার অবস্থা একটু দেখি, ব্রাহ্মণবাড়িয়া সকালেও একই অবস্থা ছিল, এখনও তাই।
জংশন এটা পার করছি। আর সিলেট থেকে এই ভৈরববাজার জংশন দূরত্ব 10 কিলোমিটার। এটি তার পরবর্তী যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। কিশোরগঞ্জ যাচ্ছে 11 গোপুরি। অবশেষে 47 মিনিট লেট নিয়ে আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গল থেকে ঢাকাতে। সেই সাথে আজকে আমাদের ডে ট্যুর অর্থাৎ দিনে দিনে যে ট্যুরটি সেটিও শেষ হতে যাচ্ছে। যে ট্যুরটি আমাদের শুরু হয়েছিল সকাল 6টার সময়, আর এখন বাজে 10টা 17, অর্থাৎ 16 ঘন্টা 17 মিনিটের যে ভ্রমণটি আজকে এখানে শেষ হচ্ছে। আর সেই সাথে আশা করা যায় আমরা 11টার মধ্যে বাসায় পৌঁছে যাব এবং একটা ঘুম হবে ভালো। তারপর আগামীকাল সকালে অফিস, কারণ আমরা হতভাগা মানুষ, আমাদের ওই সপ্তাহে একদিনই ছুটি, শনিবারে আমাদের অফিস করাই লাগবে। তো যা হোক, আজকে শেষ হচ্ছে হতভাগাদের জন্য ডে ট্রিপ। পরবর্তীতে আরও নতুন কোনো ট্রিপ নিয়ে আসবো, আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আর আজকের এই ভ্রমণটি, আজকের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ। আর এই যে চলে গেল আমাদের পারাবাত এক্সপ্রেস।